আর যদি তুই এইরকম ভাবে কন্টিনিউ পড়তে থাকিস তাহলে তুই কোথায় পৌঁছে যাবি কেমিস্ট্রিতে তুই চিন্তা করতে পারছিস? যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের অ্যাপ্রোচে তোকে সলভ করতে হবে, তবেই তুই যে কোনো জায়গার মধ্যে গিয়ে ক্র্যাক করে দিয়ে আসতে পারবি। ক্লাস 11 এর সায়েন্সে নাকি নাম্বার ওঠে না, ক্লাস 11 এর কেমিস্ট্রি নাকি কেউ পারে না, এগুলো কারা বলে জানিস? যারা প্রপারলি কোয়েশ্চেন প্র্যাকটিস করে না। তার কারণ ক্লাস 10 আর ক্লাস 11 এর মধ্যে একটা ছোট্ট পার্থক্য আছে। ক্লাস 10 এ তুই যেটাই পড়বি সেটাই তোর কোয়েশ্চেন, সেখান থেকেই তুই অ্যান্সার করতে পারবি। তুই দেখবি তুই সব টেস্ট পেপার সব কোয়েশ্চেন ব্যাংক করে দিতে পারছিস, কিন্তু ক্লাস 11 এ সেটা পারবি না। 11 এ তোকে কনসেপ্ট গুলোকে শিখতে হবে, তারপরে সেগুলোকে কি করে ইমপ্লিমেন্ট করতে হয় সেইটাও শিখতে হবে, তবেই গিয়ে তুই ক্লাস 11-12 এর কেমিস্ট্রিতে কিংবা সায়েন্সে নাম্বার পেতে পারিস। ধামাকা শুরু করা যাক। হ্যালো এন্ড ওয়েলকাম সবাইকে আমার ইউটিউব চ্যানেল অ্যাডভেঞ্চার একাডেমি হায়ার সেকেন্ডারি আরো একটা নতুন ভিডিওতে। আমি তোমাদের মেন্টর সৈকত দাস। তোরা প্রত্যেকে জানিস আমাদের ধামাকা প্রোতে একদম ধামাকা ভাবেই কেমিস্ট্রি চলছে। প্রত্যেকটা চ্যাপ্টারকে ডিটেলে করিয়ে দেওয়া হচ্ছে, প্রত্যেকটা ইঞ্চ ইঞ্চ আমরা একদম কভার করছি, এবং 1 ইঞ্চি কেমিস্ট্রিকে জমি ছাড়া হচ্ছে না। তার পাশাপাশি প্রত্যেকটা ক্লাসের একটা করে রিভিশন ভার্সন, 15 মিনিটসের রিভিশন ভার্সন ইউটিউবে সবার জন্য আসছে। সে তুই ব্যাচে পড়িস, তুই ব্যাচে না পড়িস। এবং তার পাশাপাশি দ্য গেম চেঞ্জার কোয়েশ্চেন প্র্যাকটিস সেট আমরা ইউটিউবে সবার জন্য করাচ্ছি। এবার তোরা প্রত্যেকে জানিস যে শুধুমাত্র কোয়েশ্চেন প্র্যাকটিস তুই ক্লাস 10 এর মতো ওই একটা চ্যাপ্টারকে আমি জাস্ট একবার দেখে কোয়েশ্চেন প্র্যাকটিস করতে চলে এলাম, তা হয় না। এখানে তোমাকে ওই চ্যাপ্টারটাকে ডিটেলে পড়তে হবে। তুমি যদি চ্যাপ্টারটাকে ডিটেলে পড়ে থাকো, মানে যদি তুই আমাদের ব্যাচের মধ্যে থেকে পড়ে থাকিস, অথবা তুমি যদি বাইরে অন্য কোনো জায়গা থেকে পড়ে থাকো, ইউ আর ওয়েলকাম। তুমি এই ভিডিওটা পুরো দেখো, কনসেপ্টস গুলো একদম তোমার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে যাবে, কোয়েশ্চেন তুমি প্র্যাকটিস করতে পারবে। কিন্তু যদি তুমি এই চ্যাপ্টারগুলোকে না পড়ে থাকো, তাহলে আগে পড়বে, হয় তুমি এখান থেকে পড়ছো, নাহলে তুমি বাইরে থেকে কোনো জায়গা থেকে পড়ছো, পড়ো, তারপরে তুমি কোয়েশ্চেন প্র্যাকটিস করো। চল দেখা যাক প্রথম প্রশ্নটা কি বলে দিয়েছে। I3- আয়নে কেন্দ্রীয় আয়োডিন পরমাণু সংকরায়ন অবস্থা প্রদত্ত কোনটি? বারবার করে বন্ডিং পড়ানোর সময় আমি বলেছিলাম I3- পরীক্ষাতে বারবার আসে, বারবার আসে, বারবার আসে। তোরা প্রত্যেকে যারা আমাদের এখানে পড়িস তারা নিশ্চয়ই এটাকে করে ফেলেছিস, তাও একবার একটু দেখে নে, মনে করে নে। I3- যেটা রয়েছে সেটাকে আমরা এরকম ভাবে তোকে ভেঙে লিখতে বলেছিলাম। ধর আমি যদি তোকে সাপোজ একটু করে দেখিয়ে দিই এরকম ভাবে, I- হচ্ছে তোর এখানে সেন্ট্রাল পরমাণু, সেন্ট্রাল আয়ন, এবং তার সঙ্গে তোকে ধরে নিতে হবে এক্সট্রা করে 2খানা আয়োডিন যুক্ত হয়েছে। এই 3খানা আয়োডিন, সেই কারণেই I3, আর I এর মাথার উপরে মাইনাস বলে I3-। এই তো হচ্ছে বিষয়। এখন দাদা, তার মানে আমাকে হাইব্রিডাইজেশন কার বার করতে হবে? এই I- এর বার করতে হবে। তাহলে H এর ভ্যালু যখন বার করব, হাফ V প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এবার তোর মনের মধ্যে একটা প্রশ্ন আসতে পারে, দাদা এই সেন্ট্রাল পরমাণুটার আমি যোজ্যতা কক্ষপথের ইলেকট্রন সংখ্যা কি করে লিখবো? মানে এটা তো আয়োডিন আছে, আমরা তো 1 থেকে 30 পর্যন্ত জানি, আয়োডিন তো 1 থেকে 30 এর মধ্যে পড়ে না। দেখবি আমি তোদেরকে পিরিয়ডিক টেবিলে বারবার করে শিখিয়েছিলাম, গ্রুপ ওয়াইজ প্রত্যেকটা মৌলের শেষ কক্ষপথে ইলেকট্রনের সংখ্যা সেম হয়। যেমন এরা প্রত্যেকে দেখবি গ্রুপ 17 এলিমেন্ট, তার মধ্যে ফ্লুরিন আছে, ক্লোরিন আছে, ব্রোমিন আছে, আয়োডিন আছে। প্রত্যেকেরই শেষ কক্ষপথের কনফিগারেশন আর ইলেকট্রন নাম্বার সেম হবে। ফ্লুরিনের দেখবি 2s2 2p5, তাহলে ক্লোরিনের একটা কক্ষপথ বেশি 3s2 3p5, ব্রোমিনের একটা বেশি 4s2 4p5, আয়োডিনের আরেকটা বেশি 5s2 5p5। কিন্তু যতই হোক শেষ কক্ষপথে কতগুলো ইলেকট্রন আছে রে? প্রত্যেকের 5 আর 2 মিলিয়ে 7টা। প্রত্যেকেরই দেখ এগুলো শেষ কক্ষপথে, তার মধ্যে 7টা করে ইলেকট্রন আছে। তার মানে ভি এর ভ্যালু কত হয়ে যাবে বল? 7 হয়ে যাবে। ব্যাস, এবার তুই আমাকে বল কেন্দ্রীয় পরমাণুর সঙ্গে যুক্ত একযোজি পরমাণু কতগুলো আছে? আরে 2খানা আছে, 2খানা আয়োডিন আছে, তাহলে +2 হয়ে গেল। ক্যাটায়ন দেখতে পাচ্ছিস না? তাহলে ক্যাটায়নের মোট চার্জ 0। অ্যানায়ন দেখতে পাচ্ছিস? হ্যাঁ, কতগুলো? একটা, তাহলে অ্যানায়নের একটা চার্জ আছে, গল্প শেষ। অ্যানায়নের নাম্বার কাউন্ট করতে বলেছে, চার্জ নয়। কিন্তু অ্যানায়নের নাম্বার কত আছে? একটা আছে, সেই কারণে অ্যানায়নের যেহেতু একটাই চার্জ আছে আমি দেখতে পাচ্ছি, একটাই নাম্বার আছে, একটাই নেগেটিভ আছে, ওই জন্য 1 বসালাম। তুই ভাবতে পারিস দাদা সামনে প্লাস কেন? কারণ নাম্বার বসানো হচ্ছে। ওর চার্জ তোকে জিজ্ঞাসা করেন, তোকে ওর নাম্বার, নেগেটিভ চার্জ কতগুলো রয়েছে, ব্যাস এটাই ব্যাপার। তাহলে 7 2 9 আর 1 10 ডিভাইডেড বাই 2, তার মানে 5। যদি 5 হয়, একটা এস, 3টে পি, একটা 3টে মেট, 4টে হয়ে গেল, 4টে আর একটা হয়ে গেল তো ডি। তাহলে sp3d ইজ দ্য কারেক্ট অপশন। sp3d একদম শেষে, গল্প শেষ। প্রদত্ত কোনটির কেন্দ্রীয় পরমাণু সংকরায়ন অবস্থায় sp3d2? আচ্ছা, sp3d2 মানে কতগুলো অরবিটাল, কতগুলো হাইব্রিড অরবিটাল? যারা যারা বন্ডিং ডিটেলে শিখছিস না, খুব বিপদে পড়তে চলেছিস ক্লাস 12-এ। তোরা যদি 12 এর কোনো দাদা বা দিদিকে জেনে থাকিস তাহলে জিজ্ঞাসা করে নে, বন্ডিং না শিখে ক্লাস 12 ধরা যায় না। আমরা যাদেরকে ক্লাস 12 পড়াচ্ছি
আগে আমরা 11 এর বন্ডিং এর ক্লাস তাদেরকে প্রোভাইড করে দিচ্ছি। আমাদের এখানে যারা পড়তো তারা তো পারবেই, কিন্তু এমন অনেক ছেলে মেয়ে আছে যারা পড়েইনি 11 এ শেখেইনি কিছু, তাদেরকে আমাদের আগের ক্লাসগুলো প্রোভাইড করতে হচ্ছে। ওরা বন্ডিং শিখছে তারপরে 12 পড়ছে, ওই জন্য বন্ডিং কেউ না শিখে থাকলে কিন্তু খুব সমস্যা। খুব ধরে ধরে তোদেরকে বন্ডিং শিখিয়েছি যারা এখানে পড়ছিস, তোরা নিশ্চয়ই বুঝতে পারছিস sp3d2 মানে মোট 6খানা হাইব্রিড অরবিটাল, একটা এস, 3টে পি, 4টে আর 2টো ডি, মানে 6টা। এখন সবার প্রথমে একটুখানি জয়েন্ট অ্যাপ্রোচ লাগাবো, একটু কম্পিটিটিভ অ্যাপ্রোচ লাগাবো। তুই দেখ তো কার সঙ্গে 6জন যুক্ত আছে, এর সঙ্গে যুক্ত আছে। আমরা প্রথমে একে টেস্ট করব, যদি একে না পাই তখন একে টেস্ট করব, যদি একে না পাই তখন বাকিদের মধ্যে কাউকে টেস্ট করব। হিসেব মতো তোর এইটাই নালে এইটাই, দেখবি তুই পেয়ে গেছিস। এটাই হচ্ছে তোর টেকনিক, এটাই তোর নলেজ, এটাই তোর অভিজ্ঞতা। তাহলে এখানেই 6জন যুক্ত আছে, 6টা হাইব্রিড অরবিটাল আছে। SF6 কে প্রথমে ট্রাই করি। SF6, আচ্ছা এখানটা আমি দেখতে পাচ্ছি হাইব্রিডাইজেশন অফ সালফার যদি বার করি হাফ, সালফারের হচ্ছে তোমার গ্রুপ 16 মানে শেষ কক্ষপথে 6টা থাকবে, গল্প শেষ। 6টা ফ্লুরিন আছে, কোনো ক্যাটায়ন আয়ন নেই, তাহলে -0 +0। দাদা 6 + 6 / 2 মানে তো 6 হয়ে যায়, তার মানে sp3d2 হয়ে যাবে। 3 আর 1 4 আর 2 6, 1 3 4 আর 2 6, sp3d2 SF6 মিলে গেছে। আর কোনো গল্প হবে না তো, শেষ। নেক্সট প্রশ্ন, CH3 CH ডাবল বন্ড C ডাবল বন্ড CH সিঙ্গেল বন্ড CH3 যৌগটিতে C2 এবং C3। আচ্ছা কোন দিক থেকে C2 C3 বলতে বলেছে এটা একটু দেখি আগে, কোন দিক থেকে বলতে বলেছে। এখানে একটা দুটো কার্বনের পরে ডাবল বন্ড, একটা দুটো কার্বনের পরে ডাবল বন্ড। আচ্ছা তুমি যে দিক থেকে খুশি বলতে পারো, 1 2 3 4 5 হলো। আচ্ছা 2 নম্বর কার্বনের এবং তোকে 3 নম্বর কার্বনের জিজ্ঞাসা করেছে। 2 নম্বর কার্বনের সাথে কেবলমাত্র একটাই ডাবল বন্ড আছে, বাকি একটা সিঙ্গেল বন্ড। একটা ডাবল বন্ড থাকলে কি বলেছিলাম, sp2 হয়, তাহলে প্রথমেরটা sp2 হবে। আচ্ছা 3 নম্বর কার্বনটার সঙ্গে দেখ দুদিকে দুটো ডাবল বন্ড, মানে দুটো পি কে ইউটিলাইজ করে দিয়েছে। sp3 এর মধ্যে থেকে দুটো পি কে ইউটিলাইজ করে দিয়েছে, তাহলে কি পড়ে আছে, sp3 থেকে দুটো পি চলে গেল, তাহলে sp পড়ে রয়েছে। দুদিকে ডাবল বন্ড থাকলে sp হয়, খেয়াল রাখবে কি করে, সব সিঙ্গেল বন্ড sp3, একটা ডাবল বন্ড sp2, ট্রিপল বন্ড sp, দুটো ডাবল বন্ড sp, খেয়াল রাখবে কিন্তু। চলো নেক্সট, তাহলে এটাও হয়ে গেল sp, তাহলে sp to sp is the correct option. নেক্সট 4 নম্বর প্রশ্ন বলেছে নিঃসঙ্গ, আচ্ছা এটা তো তোরা পারবি করতে তাই না, নিঃসঙ্গজোর বন্ধনজোর বন্ধ, হ্যাঁ এটাই তো অ্যান্সার। নেক্সট PCl5 এর উদ্যোগ কোন যৌগ, এইটা আমি আগের একটা কোশ্চেন প্র্যাকটিসের মধ্যে করেছি, নিচে কমেন্ট করো প্রত্যেকে। পরের প্রশ্ন, হাইড্রোজেন বন্ধন সবথেকে শক্তিশালী কোনটিতে, স্বাভাবিকভাবে ফ্লুরিনের সঙ্গে যখন হাইড্রোজেনের হচ্ছে, ফ্লুরিন হাইড্রোজেনের সাথে অ্যাটাচ, তার সাথে আবার ফ্লুরিনের হচ্ছে। এখানে হাইড্রোজেনটা সবথেকে বেশি ইলেকট্রনিক্যালি ডেফিশিয়েন্ট এবং সে গিয়ে যুক্ত হচ্ছে সবচেয়ে বেশি ইলেকট্রনিক্যালি রিচ সেন্টারের সাথে, তাহলে এই হাইড্রোজেন বন্ডটাই সবথেকে বেশি স্ট্রং হওয়ার কথা। নেক্সট প্রশ্ন দেখা যাক, NaCl MgCl2 LCl3 SiCl4 যৌগগুলির মধ্যে সমযোজী চরিত্রের ক্রমটি হলো, ক্যাটায়ন যত ছোট হবে তত সমযোজী চরিত্র বাড়বে। এখানে তো অ্যানায়নের কোনো গল্প নেই, সব অ্যানায়ন সেম আছে, তাহলে ক্যাটায়নের চার্জ যত বাড়বে, ক্যাটায়ন যত ছোট হবে তত সমযোজী চরিত্র বাড়বে। এখানে Na+ আছে, এখানে Mg2+ আছে, এখানে Al3+ আছে, এখানে Si4+ আছে, বুঝতে পারছি যে আস্তে আস্তে পর্যায় বরাবর যাচ্ছে, তাহলে স্বাভাবিকভাবে ছোট হচ্ছে প্লাস চার্জও বাড়ছে, তাহলে সব থেকে বেশি সমযোজী SiCl4। এই দুটো বাদে বাকিগুলো অ্যান্সার হবে না। আর সমযোজী চরিত্রের ঊর্ধ্বক্রম বলেছে তো, সমযোজী চরিত্রের ক্রম আছে, এই বরাবর বাড়ছে, তারপরে প্রথমে Na, তারপরে Mg, তারপরে L, তারপরে Si, এটাই প্রথমেরটাই অ্যান্সার। নেক্সট প্রশ্ন বলেছে সবচেয়ে বেশি আয়নীয় কোনটা। আচ্ছা টু বি ভেরি অনেস্ট, এই প্রশ্নটার উত্তর এখন তো দিতে পারবি, কেন বলতো, এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য জারণ সংখ্যার কনসেপ্ট লাগবে, যেটা তোদের সেকেন্ড সেমিস্টারে আছে, সেকেন্ড সেমিস্টারে ফার্স্ট চ্যাপ্টারই ওটা করাতে হয়। যাক তোকে আমি বলে দিতে পারি, অক্সিজেনের -2 হয়, 3টে আছে, ওই জন্য টোটাল হয়ে গেল -6। ম্যাঙ্গানিজের তুই বার করছিস, তাই দুটো আছে, তাহলে 2x = -6, তাহলে x এর ভ্যালু তোকে এরকম ভাবে জিজ্ঞাসা করতে হয়, এই যে ধর এখানে 2x, অক্সিজেন হয়ে গেল -6 = 0, তাহলে 2x = 6 হয়ে গেল এদিকে গিয়ে, তাহলে x এর ভ্যালু হয়ে গেল +3, এরকম ভাবে বার করতে হয়।
এখানে অক্সিজেন দেখ 2x প্রথমে হয়ে গেল, ম্যাঙ্গানিজ দুটো রয়েছে, অক্সিজেন -2 × 7 তাহলে কত হয়ে গেল বল, -14 = 0। তাহলে 2x = হয়ে গেল 14, তাহলে x এর ভ্যালু হয়ে গেল 7। এরকম করে করে তোকে বার করতে হবে। এখানে অক্সিজেন -2 তাহলে ম্যাঙ্গানিজ হয়ে গেল +2। এখানে দেখ অক্সিজেন -2 × 3 -6 তাহলে x -6 = 0, তাহলে x = +6। এইরকম ভাবে প্রত্যেকটার ক্ষেত্রে তোকে বার করতে হয়। এবং যত জারণ সংখ্যা বাড়তে থাকে তত আম্লিকতা বাড়তে থাকে, জারণ সংখ্যা যত কম হয় তত আম্লিকতা কম হয়। ঠিক আছে, কোনো ব্যাপার না, এখন এগুলো ভেবে তাহলে লাভ নেই, তুই একটুখানি নেক্সট প্রশ্নের মধ্যে স্কিপ কর। একটি জলের অণু সর্বাধিক যতগুলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে তা হল, জলের অণু সর্বাধিক যতগুলি হাইড্রোজেন বন্ধন গঠন করতে পারে, তাই তো? এই হচ্ছে জলের অণু। অক্সিজেন বন্ধন করতে পারে দুটো, এই হাইড্রোজেন করতে পারে একটা, এই হাইড্রোজেন করতে পারে একটা, তাহলে মোট কতগুলো হয়ে গেল, 4টে হয়ে গেল, মোট হয়ে গেল 4টে। নেক্সট, CH4NH3H2 এর ক্ষেত্রে বক্তব্যগুলির মধ্যে কোনটি সঠিক নয়, নিচে কমেন্ট করে, প্রশ্ন বহুবার করানো হয়েছে। নেক্সট, C2- N2- O2- O2 এর মধ্যে কোনটি তিরস্চুম্বকীয়, কোনটির বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন? এই প্রশ্ন করার জন্য MOT থেকে বন্ড অর্ডার বার করতে হয়। বন্ড অর্ডার বার করার শর্টকাট শিখিয়ে দিয়েছি কিন্তু, নাইট্রোজেন বারবার করে শিখিয়েছি কিন্তু এই জিনিসটা, প্রত্যেকে এই জিনিসটা আগে বার করে নেবে। নাইট্রোজেন কত বলো, 14, 7 আর 7, একটা নাইট্রোজেনে 7টা ইলেকট্রন, দুটো নাইট্রোজেন 7 7 14টা ইলেকট্রন, এর বন্ড অর্ডার 3 হয়। তারপরে তোকে আমি কি শিখিয়েছি, এখান থেকে যত 20 পর্যন্ত যাবে মানে 15 2.5 হবে, 16 2 হবে, 17 1.5 হবে, 18 1 হবে, 19 0.5 হবে, আর 20 0 হবে। এমনি পর পর 0.5 0.5 0.5 0.5 করে করে ড্রপ করতে থাকবে 14 থেকে 20 পর্যন্ত। হলো, তোকে এই জিনিসটাও শিখিয়েছিলাম যে যখন জোড় সংখ্যা থাকবে যেগুলো 2 দিয়ে কেটে যায় সেগুলো হবে ডায়াম্যাগনেটিক মানে তিরস্চুম্বকীয়, আর যেগুলো 2 দিয়ে কাটে না সেগুলো হবে প্যারাম্যাগনেটিক মানে পরাচুম্বকীয়। এর একটা দুটো এক্সাম্পল আছে, দুটো এক্সেপশন আছে। একটা হচ্ছে 16, যেটা তো দেখে মনে হতে পারে জোড় কিন্তু তা সত্ত্বেও এটা ডায়া না হয়ে প্যারা হয়, মানে 16টা কিন্তু প্যারাম্যাগনেটিক হয়ে যায়। আরেকটা যে এক্সেপশন আছে সেটা কিন্তু হচ্ছে বোরনের এক্সেপশন। যাই হোক, সেগুলো তোরা যারা যারা শিখেছিস তারা শিখে গেছিস সব। যেটা তোকে বলেছি সেটা দেখি একটু। C2 2-, C2 মানে কি বল, কার্বন দুখানা আছে, তার মানে 6 6 12টা। 2- মানে হচ্ছে C2 2- এর ইলেকট্রন নাম্বার হচ্ছে কত বল, 14। যদি 14 হয় তাহলে এর বন্ড অর্ডার কত হয়ে যাবে বল, 3 হয়ে যাবে, শেষ। ওকে, N2 2-, N2 2-, আচ্ছা এগুলো কিন্তু সব জয়েন্টের অ্যাপ্রোচ। এই যে কম্পিটিটিভ পরীক্ষার যে অ্যাপ্রোচ, এখন তোরা বলে ফেলিস না আবার যে জয়েন্ট নিটের PYQ করো, এই অ্যাপ্রোচে কিন্তু কম্পিটিটিভে সলভ করতে হয়, নাহলে এগুলো সলভ করতে গিয়ে অনেক সময় লাগিয়ে ফেলবে তোরা বোর্ডস এর অ্যাপ্রোচে সলভ করলে। N2 2-, 7 7 14, দুটো মাইনাস মানে 16, তাহলে মোট 16খানা ইলেকট্রন। আর যদি 16টা হয়ে যায় তাহলে এর বন্ড অর্ডার হয়ে গেল 2, গল্প শেষ। O2 2-, আচ্ছা O2 2-, O2 হচ্ছে তোর 8 8 16 আর 2 হয়ে গেল তোর 18, 18 যদি হয়ে যায় তাহলে তোর বন্ড অর্ডার হয়ে গেল 1, গল্প শেষ। আচ্ছা তুই বল, শুধুমাত্র O2 জিজ্ঞাসা করেছে, O2 হচ্ছে 8 8 16, যদি 16 হয়ে যায় তাহলে 2। কি প্রশ্ন করেছে, প্রশ্ন করেছে কার বন্ধন দৈর্ঘ্য সর্বনিম্ন। বন্ধন দৈর্ঘ্য বন্ড লেন্থ ইজ প্রপোর্শনাল টু 1 বন্ড অর্ডার, এগুলো তোরা জানিস নিশ্চয়ই। যার বন্ড অর্ডার সবচেয়ে বেশি, বন্ড অর্ডার মানে কি, বন্ডের সংখ্যা, যার বন্ড অর্ডার সবচেয়ে বেশি তার বন্ড সবচেয়ে বেশি স্ট্রং, আর যে স্ট্রং হবে তার লেন্থ ছোট হয়। তাহলে যত বন্ড অর্ডারটা বাড়ছে, যত বন্ড অর্ডার বেশি হচ্ছে তত বন্ডটা স্ট্রং হচ্ছে। বন্ড অর্ডার বাড়লে বন্ডটা বেশি বেশি করে স্ট্রং হচ্ছে, যত স্ট্রং হচ্ছে তত বন্ড লেন্থ ছোট ছোট হচ্ছে। তাহলে যার বন্ড অর্ডার সবচেয়ে বেশি C2 2-, সে সবচেয়ে বেশি স্ট্রং, তার বন্ড লেন্থ সবচেয়ে কম। তাহলে কোনটি বন্ড লেন্থ সবচেয়ে কম, বন্ড লেন্থ সবচেয়ে কম হচ্ছে C2 2-, একদম পারফেক্ট অ্যান্সার। এবং এটা তিরস্চুম্বকীয় নিশ্চয়ই, কারণ এখানে 14 রয়েছে, একদম পরিষ্কার পরিষ্কার পরিষ্কার। নেক্সট প্রশ্ন, পরেরটা দেখা যাক, নাইট্রোজেন ও তার বিভিন্ন আয়নের বন্ড অর্ডারের সঠিক ক্রম কোনটা। নিশ্চয়ই বুঝতে পারছিস, এই একই রকম ভাবে তোকে প্রত্যেকটা বন্ড অর্ডার তোকে এখান থেকে জেনে নিতে হবে, তারপরে তোকে বন্ড অর্ডারের ক্রম লিখতে হবে। এই যে তোকে প্রত্যেকটা দিয়ে দিয়েছে না, তা সেগুলো দেখ এর মধ্যে থেকে কভার হয়ে যাবে। কেন, কারণ N2 2- মানে কি, 14
আর এক্সট্রা দুটো, তার মানে 16টা ইলেকট্রন। আরে তো 16টা ইলেকট্রন তো এখান থেকেই পেয়ে যাবি তুই, যেগুলো যেগুলো লিখে দিয়েছি এই প্রত্যেকটা তুই এখান থেকেই পেয়ে যাবি, এবং তুই বন্ড অর্ডার সহজেই, এই যে তোকে চার্ট দেওয়া আছে, তুই সহজেই ঊর্ধ্বক্রম বের করে নিতে পারবি। He2+ আয়নের বন্ধন ক্রম কত, তাই তো? He2+ করে দিয়েছে। He2 মানে কি, হিলিয়াম দুটো আছে, হিলিয়ামের 2, 2 2 4, কিন্তু একটা ছেড়ে দিয়েছে, তার মানে এর ইলেকট্রন সংখ্যা হয়ে গেল 3। তাহলে তুই ভাঙ, সিগমা 1s দুটো, তারপরেই আসে সিগমা স্টার 1s, নিশ্চয়ই এগুলো সব শিখে গেছিস, সেখানে একটাই তো ব্যাপার, কারণ 3টে ইলেকট্রন আছে, দুটো ছিল একটা ছেড়েছে 3টে, তাহলে সিগমা 1s এ দুটো, সিগমা স্টার 1s এ একটা। যদি এটাই হয় তাহলে বন্ড অর্ডার কত হয়ে যাবে বল? বন্ড অর্ডার ইকুয়াল টু নাম্বার অফ ইলেকট্রন ইন বন্ডিং মাইনাস নাম্বার অফ ইলেকট্রন ইন অ্যান্টি বন্ডিং ডিভাইডেড বাই 2। বন্ডিং এ কতগুলো আছে? বন্ডিং এ দুটো আছে, অ্যান্টি বন্ডিং এ একটা আছে, ডিভাইডেড বাই 2, তার মানে 1/2, তার মানে হয়ে গেল 0.5। যারা এগুলো করতে পারছিস ওয়েল অ্যান্ড গুড, যারা করতে পারছিস না তার মানে প্রপার স্ট্যান্ডার্ডের ভিত্তিতে তারা পড়াশোনাই করছিস না। আমি এইটুকু চ্যালেঞ্জ করে বলতে পারি, যারা আমাদের ধামাকা প্রো থেকে পড়ছে, আমি ব্যাচ লঞ্চের সময় কথা দিয়েছিলাম, পুরো এন্টায়ার স্কুলের মধ্যে যখন সবাই কেমিস্ট্রিতে স্ট্রাগল করবে, তুই কেমিস্ট্রিতে চ্যাম্পিয়ন হয়ে বেরোবি। তোকে এমন ভাবে প্রত্যেকটা কনসেপ্ট আমি শিখিয়ে দেবো, এবং আমি আশা করছি আমি কথাটা রাখতে পেরেছি, যতটা কথা দিয়েছিলাম তার থেকে বেশি রাখতে পেরেছি। এত কিছু তো তখন প্রমিসও করিনি যে এত কোয়েশ্চেন প্র্যাকটিসও করাবো, কোয়েশ্চেন প্র্যাকটিস তো লাস্টে করাই সবাই, কিন্তু তোদেরকে তুমি সাথে সাথে করাচ্ছি, যাতে ওই ইমপ্লিমেন্টটা বুঝতে পারিস। চল, আর যারা ভর্তি হবি ভাবছিস, পিন কমেন্টের মধ্যে সব ইনফরমেশন দেওয়া আছে, গিয়ে অ্যাপ থেকে ভর্তি হয়ে যা, ব্যাচ লঞ্চের ভিডিও, ডেমো ক্লাস সব দেওয়া আছে, গিয়ে দেখে নে, ওখানে ভর্তি হওয়ার প্রসেস বলে দেওয়া আছে। 31 তারিখ অবধি, 31শে, হ্যাঁ 31শে মে অবধি 1499 রুপিস করে দেওয়া আছে কম্বো ব্যাচটা আমাদের, যেটা 1799 ছিল। এবং এই 1799টা কিসের ছিল? সেমিস্টার 1 প্লাস 2 প্লাস 3 প্লাস 4, 4টে সেমিস্টার, 2 বছর 24 মাস। এই একবার ফিস পেমেন্ট করলে ক্লিয়ার হয়ে যায়। প্রথম কথা, এই যে ফিসটা রাখা হয়েছিল সেটা যে কোনো জায়গা থেকে তুই বুঝতে পারছিস কেন কম রাখা হয়েছে, তার কারণ উত্তরের প্রত্যন্ত গ্রাম, দক্ষিণের সুন্দরবন। আমি বারবার করে বলি, কোনো ছেলে মেয়ে টাকা পয়সার অভাবে কেমিস্ট্রি পড়তে পারবে না, এমনি হতে পারে না। তাকে একটা দিক আমি সিকিউর করে দিয়েছিলাম, এবং এটাই আমি ব্যাচ লঞ্চের সময়ও বলেছিলাম। এইটাকে একটা কুপনের মাধ্যমে দেখবি 1499 করে দেওয়া আছে। কুপনটা তুই ওখানে বাই নাওতে ক্লিক করার আগে, তুই সব প্রসেস দেখে নিতে পারি, বাই নাওতে ক্লিক করার আগে ওপরই কুপনটা থাকবে, অ্যাপ্লাই করবি, 1499 হয়ে যাবে। ঠিক আছে, যদি পারিস তো আমাদের এই কিছুদিন আগে 4 মাসের একটা স্টাডি প্ল্যান দিয়েছি, ওই ভিডিওটা দেখে নিবি, তার মধ্যে সবকিছু বলে দেওয়া আছে। ব্যাস এই হচ্ছে ব্যাপার। নেক্সট প্রশ্ন দেখা যাক। আর যদি কেউ চাস শুধুমাত্র ক্লাস 11-এ ভর্তি হবি, 999, সেমিস্টার 1 নয়, শুধু সেমিস্টার 1 প্লাস 2 দুটোই কভার হয়ে যাবে। আর যদি সেমিস্টার 1 2 3 4 11 12 এর কম্বো ব্যাচে ভর্তি হতে চাস, 1499 ওয়ান টাইম পে করবি, হয়ে যাবে। সব পেয়ে যাবি, আগের যতগুলো ক্লাস হয়েছে সব পেয়ে যাবি, কোনো অসুবিধা নেই, সব প্রথম থেকে করে নিতে পারবি, 20টা-25টা দিনের ব্যাপার, সব করে নিতে পারবি। CSI3 যৌগের ক্ষেত্রে নিম্নোক্ত কোন বক্তব্যটি সঠিক? আরে ভাই, CS আছে মানে CS+ আছে, তো প্রথম গ্রুপের মৌল, তাই না? তার মানে ও শুধুমাত্র মাথার উপরে প্লাসই থাকবে, তো ফার্স্ট মৌল, ফার্স্ট গ্রুপের মৌল, প্রথম শ্রেণীর মৌল। তাহলে স্বাভাবিকভাবে একটা হয়ে গেল I3-, গল্প শেষ। তাহলে CS+ I3-। অনেকে ভেবেছিল CS3+ হবে, CS3+ কি করে হয়? সিজিয়াম তো ফার্স্ট গ্রুপের মৌল, ও তো যোজ্যতা 1 হবে, তাহলে CS3+ I3-, CS3+ I3-। কোথায় রে? এই যে CS3+ বলি, CS+ I3-, গল্প শেষ। CuSO4.5H2 যৌগে কতগুলি জলের অণু হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে যুক্ত থাকে? আমি তোকে গঠন এঁকে দেবো, তুই নিজে অ্যান্সার করবি। গঠনটাও কিন্তু আমি শিখিয়েছিলাম ক্লাসে, নিশ্চয়ই মনে আছে। হাইড্রোজেন বন্ডিং একদম ধামাকা ক্লিয়ার আছে আমাদের প্রত্যেকে। নে দেখ, এরকম ভাবে করি। দেখ, কমপ্লিট। Cu আছে, Cu2+, 4টে অক্সিজেন, 4 দিক থেকে অসমযোজী বন্ধন। এই যে একটা অক্সিজেন আছে, এই যে জলের অণু আছে, এই জলের অণুটা হাইড্রোজেন বন্ডিং এর মাধ্যমে অ্যাটাচ, আর এই যে হচ্ছে SO4(2-), SO4(2-) এর সঙ্গেও অ্যাটাচ আছে, এদিকে একটা জলের অণুর সাথেও অ্যাটাচ আছে। তাহলে তুই নিচে কমেন্ট করে ফেল, কটা জলের অণু অ্যাটাচ আছে হাইড্রোজেন বন্ডিং এ, শেষ।
এবার তুই খেয়াল করবি এখানটা একটা ম্যাচিং আছে, N2 দিয়ে দিয়েছে নাইট্রোজেন, নাইট্রোজেনের স্বাভাবিকভাবে 3 হবে, তার মানে একের সাথে ডি, একের সাথে ডি, একটার মধ্যেই আছে অপশন নাম্বার সি, গল্প শেষ। চলো 2 এর সাথে বি, 2 এর সাথে বি, হ্যাঁ একদম পারফেক্ট আছে। নেক্সট প্রশ্ন, এসপি, এসপি সরল রৈখিক হবে, একের সাথে বি, একের সাথে বি, একের সাথে বি, সি তে আছে, বি তে আছে, আচ্ছা বদমাইশ হয়ে গেছে রে, ট্যাকটিক জেনে গেছে। আচ্ছা 2 sp2 কোন লোন পেয়ার যদি না থাকে তাহলে sp2 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 sp3 দিয়ে দিয়েছে। আচ্ছা sp3 চতুস্তলকীয়, sp2 হচ্ছে ত্রিকোণীয় সমতলীয়, একেরটার সঙ্গে সরল রৈখিক বি হবে, দুয়েরটার সঙ্গে ত্রিকোণীয় সমতলীয় হবে, 2 এর সাথে সি, 2 এর সাথে সি, এই পাগলা এই দুটোর মধ্যে তো 2 এর সাথে সি, এটাই অ্যান্সার হবে। 3 এর সাথে চতুস্তলকীয়, dsp2 হচ্ছে বর্গাকার সমতলীয়, একদম 4 এর সাথে ডি, ভেরি গুড, অপশন নাম্বার সি ইজ দ্য কারেক্ট অপশন, তার মানে বিও গেল তেল লেনে। নেক্সট PCl5 বারবার শিখিয়েছিলাম ত্রিকোণীয় দ্বিপিরামিডীয় স্ট্রাকচার, মধ্যখান দিয়ে পেন ঢুকিয়ে বারবার করে শেখাচ্ছিলাম, উপরে একটা ক্লোরিন নিচে একটা ক্লোরিন, একের সাথে ডি, কোথায় গেল অপশন নাম্বার বি, গল্প শেষ। SF6, SF6 এর সি অষ্টতলকীয়, ভেরি গুড, BRF5 এ ঠিক দেওয়া আছে, BF3 ত্রিকোণীয় সমতলীয়, ভেরি গুড, ঠিক দেওয়া রয়েছে। তার মানে বুঝতে পারছিস যদি তুই একটা দুটো গঠন জানিস তাহলে ম্যাচিং এ তুই করে দিতে পারবি, আর যারা জানিস না তাদেরকে বলে রাখি এই প্রসেস আমরা কিন্তু চার্টের মাধ্যমে পুরো দিয়ে রেখে দিয়েছি আমাদের অ্যাপের মধ্যে। নোটিস সেকশনের মধ্যে যাবি, হ্যান্ড রিটেন কতগুলো মেটেরিয়াল পাবি, তার সাথে বন্ডিং এর চার্ট পাবি, পুরো হাইব্রিডাইজেশন ধরে ধরে, বন্ড পেয়ার লোন পেয়ার ধরে ধরে একদম হাইব্রিডাইজেশন করে স্ট্রাকচার কি হবে, তার এক্সট্রা এক্সাম্পল কি হবে, সব দেওয়া রয়েছে। যারা প্র্যাকটিস করছে তারা কাঁপিয়ে দিচ্ছে ভাই। প্রদত্ত ইলেকট্রন বিন্যাসগুলির মধ্যে কোনটির ক্ষেত্রে দ্বিতীয় ও তৃতীয় আয়নীভবন শক্তির পার্থক্য সর্বাধিক? আচ্ছা মানে 2 নম্বর আর 3 নম্বর, মানে দ্বিতীয় ইলেকট্রনটা ছেড়ে দেওয়ার পরে যখন তৃতীয়টা ছাড়তে যাচ্ছে তখন আর ছাড়তে পারছে না। বারবার করে কিন্তু এগুলোকে শিখিয়ে দিয়েছিলাম, এগুলো কিন্তু প্রবলেম প্র্যাকটিসের সময় আর বলার কথা নয়। এই যে প্রথম ইলেকট্রনটা ছাড়ার সময় যে এনার্জিটা লাগে, একটা একটা করে দেখাই। ধর ম্যাগনেসিয়াম আছে, ম্যাগনেসিয়াম থেকে ম্যাগনেসিয়াম প্লাস হলো, একটা ইলেকট্রন ছাড়ছে, যে পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে I1, প্রথম আয়োনাইজেশন এনার্জি। এখান থেকে যখন দ্বিতীয় ইলেকট্রনটা ছেড়ে Mg2+ হবে, যে পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে I2, দ্বিতীয় আয়োনাইজেশন এনার্জি। এরপরে যদি তৃতীয় ইলেকট্রন ছাড়তে চায় তাহলে যে পরিমাণ এনার্জি লাগবে সেটা হচ্ছে I3, তৃতীয় আয়োনাইজেশন এনার্জি। বলেছে কার ক্ষেত্রে দ্বিতীয় আর তৃতীয় আয়নীভবন শক্তির পার্থক্য সর্বাধিক, তার মানে I3 আর I2-র পার্থক্যটা সর্বাধিক। তার মানে কার I3 সব থেকে বেশি, ঘুরিয়ে তাই তো প্রশ্ন করেছে রে, কার I3 সবচেয়ে বেশি, কার 3 নম্বর ইলেকট্রনটাকে বার করা খুব কঠিন, কার 3 নম্বর ইলেকট্রনটাকে বার করতে প্রচুর শক্তি প্রয়োজন। যারা ঠিকভাবে পড়াশোনা করছে তারা এই কথাগুলোর মানে কিন্তু প্রপার বুঝতে পারছে, বিকজ আয়োনাইজেশন এনার্জি মানেই ইলেকট্রন বার করতে যতটা এনার্জি প্রয়োজন হয়, 3 নম্বর ইলেকট্রনটাকে বার করতে যতটা এনার্জি প্রয়োজন সেটা যদি অনেক বেশি হয়, মানে যদিও 3 নম্বর ইলেকট্রনটাকে ছাড়তে না চায় তখনই ওর I3 অনেক বেশি হবে এবং এই দুজনের মধ্যে পার্থক্যটা অনেক বেশি হবে। শেষ। 2 2 6 মানে তো নিয়ন আছে, নিয়নের তো প্রথমটাই অনেক বেশি, এর প্রথমটা ছাড়বেই না, এ তো ইলেকট্রনই ছাড়বে না, এ তো সুস্থিত অনেক। এটা কি দেখতে পাচ্ছি 1:2:2 এর সোডিয়াম আছে, সোডিয়াম যদি থাকে তাহলে প্রথমটা ছেড়ে দিতে চাইবে নিষ্ক্রিয় গ্যাস হওয়ার জন্য, কিন্তু দ্বিতীয়টা ছাড়তে চাইবে না। তার মানে সোডিয়ামের ক্ষেত্রে যদি প্রশ্ন করতো I1 আর I2-র মধ্যে গ্যাপ কার সব থেকে বেশি, তখন সোডিয়াম হতো, কারণ প্রথমটা ছেড়ে দিচ্ছে সহজে, I1 কম কিন্তু দ্বিতীয়টা ছাড়তে চাইছে না, I2 অনেক বেশি। তাহলে স্বাভাবিকভাবে ওটা যদি প্রথম আর দ্বিতীয় প্রশ্ন করতো তাহলে কিন্তু সোডিয়াম হতো, কিন্তু দ্বিতীয় তৃতীয় প্রশ্ন করেছে তাহলে এইটা হবে 1:2:2 P6 3:2 মানে ম্যাগনেসিয়াম। দেখ প্রথমে দুটো ছেড়ে দেবে, 3s এর দুটো ছেড়ে দেবে, কিন্তু তারপরেই নিয়ন হয়ে যাবে, নিয়নের ইলেকট্রন বিন্যাস ওটা ছাড়তে চাইবে না, সুতরাং 3 নম্বর ইলেকট্রনটাকে ছাড়তে কিন্তু চাইবে না, I3 অনেক বেশি, গ্যাপটাও অনেক বেশি, গল্প শেষ। নেক্সট, M এবং N চিহ্নিত দুটি মৌলের পারমাণবিক সংখ্যা যথাক্রমে Z+2 এবং Zn মৌলটি তৃতীয় পর্যায়ের চতুর্দশ শ্রেণীতে অবস্থিত। আচ্ছা চতুর্দশ শ্রেণীতে যদি অবস্থান করে, চতুর্দশ শ্রেণীতে যদি N অবস্থান করে, এক মিনিট, M এবং N, M এর হচ্ছে তোমার Z+2 প্রোটন সংখ্যা বা ইলেকট্রন সংখ্যা, পারমাণবিক সংখ্যা প্রোটন সংখ্যা একই ব্যাপার হয়ে গেল, আর N এর হচ্ছে তোমার Z। N মৌলটা বলেছে 14 নম্বরে অবস্থান করে, তাহলে এর থেকে 2 বেশি। চিন্তা করে দেখ, আজকে যদি এটা 14 নম্বরে অবস্থান করে, যদি এটা কার্বন হয়, সাপোজ কার্বন হয়, কার্বনের থেকে 2 বেশি, কার্বন হচ্ছে 6,
6 থেকে 2 বেশি, তাহলে এটা হয়ে গেল অক্সিজেন। তাহলে অক্সিজেন কোথায়? এম মৌলটি কি ধরনের মৌল? অক্সিজেন কোথায় অবস্থান করে? 16তে। আর 16 মৌল কি ধরনের মৌল? চ্যালকোজেন। শেষ। কনসেপ্ট ভাই, কনসেপ্ট। দিস ইজ দ্য অ্যাকচুয়াল ওয়ে, প্রপার টেকনিক। নেক্সট প্রশ্ন, কি শিখিয়েছিলাম? ধাতুর অক্সাইড ক্ষারীয় প্রকৃতির হয়ে থাকে, তার মানে একের সাথে বি, একের সাথে বি, বাবা কত জায়গায় রে, একের সাথে বি, একের সাথে বি, দু জায়গাতে দিয়ে দিয়েছে, তার মানে দুটো গেল তেল লেনে। অ্যালুমিনিয়াম অক্সাইড আর জিঙ্ক অক্সাইড তোরা জানিস উভধর্মী অক্সাইড হয়, তার মানে 2 এর সাথে ডি, 2 এর সাথে ডি, 2 এর সাথে ডি, গল্প শেষ। N2O প্রশম অক্সাইড, 3 এর সাথে এ, আর এটা তো অধাতু, অধাতুর অক্সাইড হচ্ছে আম্লিক অক্সাইড, 4 এর সাথে সি, গল্প শেষ হয়ে গেল। নেক্সট প্রশ্ন, F- আয়নের আয়নীভবন শক্তি 320 কিলোজুল মোল ইনভার্স, তাহলে ফ্লুরিন পরমাণুর ইলেকট্রন আসক্তি কত? আয়নীভবন শক্তি মানে কি? ইলেকট্রন বার করতে যে শক্তিটা লাগছে। আর ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রন ঢুকিয়ে দিতে যে পরিমাণ এনার্জিটা লাগছে, লাগছে বলো না, রিলিজ করছে। আই মানে কি? ইলেকট্রনকে টেনে বার করব, তাহলে আমাকে যে এনার্জিটা দিতে হবে বাইরে থেকে প্রয়োগ করতে হবে। আর ইলেকট্রন আসক্তি মানে কি? ইলেকট্রনের চাহিদা, ইলেকট্রনকে চাইছে, ও ইলেকট্রনকে নিতে চাইছে। যখন ইলেকট্রনটার ভেতরে প্রবেশ করবে, এখানে বার করব, এখানে প্রবেশ করাবো, প্রবেশ করালে ও যতটা এনার্জি রিলিজ করবে, এখানে আমাকে ইলেকট্রনটাকে বার করতে হবে, এনার্জিটাকে ঢোকাতে হবে। এখানে আমাকে ইলেকট্রনটাকে ঢোকাতে হবে, এনার্জিটাকে বার করতে হবে। এখানে এনার্জি বার করব, এখানে এনার্জি ঢোকাবো, এখানে এনার্জি বার করব, এখানে এনার্জি ঢোকাবো, এখানে ইলেকট্রন বার করব, এখানে ইলেকট্রন ঢোকাবো। তার মানে একে অপরের উল্টো প্রসেস। আর উল্টো প্রসেস মানে সাইনটাও উল্টো হবে, ভ্যালুটা সেম থাকবে। এখানে যা এনার্জি লাগে এখানেও তাই এনার্জি রিলিজ হয়। এখানে যে একটা ইলেকট্রন তুমি বাইরে বের করছো, এখানে সেটাই তুমি প্রবেশ করাচ্ছ। এখানে তোমাকে যতটা এনার্জি থেকে টানতে হচ্ছে, এখানে সেই পরিমাণ এনার্জিটা সে রিলিজ করছে। তাহলে দুটো এনার্জি সেম, এখানে 320 তো এখানেও 320 হবে, জাস্ট এখানে প্লাস হবে তো এখানে মাইনাস হবে, গল্প শেষ। এটা খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, বারবার পরীক্ষাতে দেয়। প্যালাডিয়াম ধাতুর ইলেকট্রন বিন্যাস 4d10 5s0, ব্যতিক্রমী এটা। মৌলটি কোন পর্যায়ে অবস্থান করে? সর্ববহিস্থ যেটা দেখতে পাচ্ছ, হয়তো 5s এ কিছু ইলেকট্রন নেই, বাট লেখা হয় 5s0। কেন জানিস? কারণ এটা পঞ্চম পর্যাতেই অবস্থান করে। 5s0 এই কারণে লিখতে হয়, যাতে বোঝানো যায় যে পঞ্চমে অবস্থান করে, কারণ সর্ববহিস্থ কক্ষপথটাই তো পর্যায় হয়। যদি আমি 5d0 না দেখাতাম তাহলে ও 4 অবস্থান করতো, কিন্তু 5d0 দেখাতে হয় বিকজ ও অ্যাকচুয়ালি 5 অবস্থান করে। কার্বন, নাইট্রোজেন, ফসফরাস, সালফারের আকারের সঠিক ক্রম। দেখ ভাই, তুই এখানে z/e প্রপোর্শনাল টু 1/r দিয়ে করতে পারিস, বাট আমি তোকে বলবো একটুখানি যদি বুদ্ধি লাগাস। কার্বন হচ্ছে তোমার 6, নাইট্রোজেন হচ্ছে তোমার 7। কার্বন থেকে নাইট্রোজেনে যেতে গেলে পর্যায় বরাবর বাম দিক থেকে ডান দিক যেতে হয়, তার মানে ছোট হয়ে যায়। তার মানে নাইট্রোজেন ছোট কার্বনের থেকে, সোজা কথা। এই বরাবর গেলে তো ছোট হয়ে যায়। নাইট্রোজেন ছোট কার্বনের থেকে, নাইট্রোজেন ছোট কার্বনের থেকে। সার্চ কর, নাইট্রোজেন ছোট কার্বনের থেকে, নাইট্রোজেন ছোট কার্বনের থেকে। বাকি দুটো গেল তেল লেনে। বুদ্ধি দেখছিস? বুদ্ধি দেখছিস রে? এই বুদ্ধিটা তোকে অ্যাপ্লাই করতে হবে। এই বুদ্ধি যদি তুমি অ্যাপ্লাইটা করতে পারো, তুমি কেমিস্ট্রি, ফিজিক্স, বায়োলজি, ম্যাথমেটিক্স এর জন্য তৈরি হওনি। বায়োলজির জন্য হতে পারো, কেমিস্ট্রি, ফিজিক্স, ম্যাথমেটিক্স এর জন্য তৈরি হওনি। এই বুদ্ধি তোমাকে অ্যাপ্লাই করতে হবে। তুমি কোনো কম্পিটিটিভ পরীক্ষা ক্র্যাক করতে পারবে না যদি তুমি এই বুদ্ধি অ্যাপ্লাই না করো। কম্পিটিটিভের পিওয়াইকিউ তো তুই দেখতে পাবি এই ধরনের বুদ্ধিগুলো দিয়েই তুই সলভটা করবি। কম্পিটিটিভের পরীক্ষার প্রশ্ন এইভাবেই সলভ করতে হয়, এই বুদ্ধিগুলো অ্যাপ্লাই করতে হবে। সঙ্গে সঙ্গে একটা ইনফরমেশন পেলাম, দুটো ইনপুট দিয়ে দিলাম, বাকি দুটো কেটে উড়িয়ে দাও সঙ্গে সঙ্গে। তারপরে ফসফরাস আর সালফার। ফসফরাস 15, সালফার 16। এই বরাবর যেতে হচ্ছে। সালফার ছোট, ফসফরাস বড়। সালফার ছোট, ফসফরাস বড়। ফসফরাস গ্রেটার দেন সালফার। কোন দুটো হতে পারে? এটা হতে পারে, এটা হতে পারে। এখানে সালফার গ্রেটার দেন ফসফরাস আছে, এখানে ফসফরাস গ্রেটার দেন সালফার আছে। কোনটা উত্তর হবে? ডি উত্তর হবে, শেষ। এবং এটাই অ্যাকচুয়াল টেকনিক সলভ করার, বুঝতে পারছিস? তুই যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা উড়িয়ে দিবি এই ধরনের টেকনিক যদি তুই জেনে থাকিস। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষা এই ধরনের অ্যাপ্রোচেই সলভ হয়। যে কোনো কম্পিটিটিভ পরীক্ষাতে এই ধরনের অ্যাপ্রোচে তোকে সলভ করতে হবে, তবেই তুই যে কোনো জায়গার মধ্যে গিয়ে ক্র্যাক করে দিয়ে আসতে পারবি। এটা নিজেরা করবে। বলেছিলাম দেখো, ডি ব্লক এলিমেন্ট আছে, ডি ব্লক দেখতে পাচ্ছ, শ্রেণী বরাবর উপর থেকে নিচ আছে। ডি ব্লকে এস আর ডি দুটোকে যোগ করতে হয়, এনএস আর n-1 ডি দুটোকে যোগ করতে হয়। 6 6 6 আছে, তো তিনটেই 6 আছে দেখতে পাচ্ছি। শ্রেণী, তাই তো, শ্রেণীগত অবস্থান প্রত্যেকেই 6 নম্বর।
নিম্নলিখিত কোন ক্ষেত্রে আয়নীয় ব্যাসার্ধের সঠিক ক্রম? নিজেরা পারবি ভাই হিসেবে। এখন ফ্লুরিনের তড়িৎ ঋণাত্মকতার মান সর্বোচ্চ, কিন্তু ইলেকট্রন আসলে ফ্লুরিনের চেয়ে কম, এগুলো সব পারবি এখন। একটি মৌলের ইলেকট্রন বিন্যাস হলো এটা মৌলটি পর্যায় সারণীতে কোন শ্রেণীতে অবস্থান করে? ভাই চল পরের প্রশ্ন। ল্যান্থানাইড মৌলগুলোর ইলেকট্রন বিন্যাস এটা, এতে জারণ অবস্থা। ল্যান্থানাইড সবসময় +3 হয়, সব শিখিয়ে দিয়েছিলাম কিন্তু। মৌলের প্রথম 4টি আয়নীভবন শক্তি 191, 578, 872। দেখ জাম্প দেখ, 872 এর পরে 5962, তার মানে ও 3টেই ইলেকট্রন ছাড়তে পারে ম্যাক্সিমাম। 4 নম্বর ইলেকট্রন ও আর ছাড়বে না। তাহলে মৌলটির যোজ্যতা ইলেকট্রনের সংখ্যা কত? 3টে ইলেকট্রন ছাড়তে পারে। লাস্ট প্রশ্ন, একটি মৌলের আয়নীভবন শক্তির 5টি পর্যায়ক্রমিক মান 7.1, 14.2, 34, 46। দেখ জাম্পটা দেখ, 46 এর পরে 162, তার মানে সবচেয়ে বড় জাম্প। তার মানে কতগুলো ইলেকট্রন ছাড়তে পারে? 4টে। যদি 4টে ছাড়তে পারে তার মানে যোজ্যতা কত? 4। এর যোজ্যতা তো 1, এর যোজ্যতা 4, এর যোজ্যতা 1, এর যোজ্যতা 2, তার মানে অ্যান্সার কোথায়? মৌলটা কোনটা? সিলিকন। শেষ। দিস ইজ দ্য অ্যাপ্রোচ, এবং এই অ্যাপ্রোচে তোকে সলভ করতেই হবে, তবেই তুই কেমিস্ট্রি পারবি। এই অ্যাপ্রোচেই আমরা আমাদের ছেলে মেয়েকে সলভ করতে শেখাচ্ছি। বুঝতে পারছিস কোন জায়গায় নিয়ে যাচ্ছি তোকে? আর যদি তুই এইরকম ভাবে কন্টিনিউ পড়তে থাকিস তাহলে তুই কোথায় পৌঁছে যাবি কেমিস্ট্রিতে তুই চিন্তা করতে পারছিস? এই জায়গায় তোকে আমি নিয়ে যাব, এরকম ভাবে তুই সলভ করবি দাঁড়িয়ে দাঁড়িয়ে। দেখতে থাক শুধু। আজকের মতো এখানেই, সবাই ভালো থাকিস। জয় ধামাকা। আর যদি কেউ চাস ধামাকা প্রতে ভর্তি হতে, যদি কেউ চাস এরকম ভাবে কেমিস্ট্রি পড়তে, তাহলে চলে আয় অ্যাপের মধ্যে যা, অ্যাডভেঞ্চার একাডেমি সৈকত দাস, নিচে অ্যাপের লিংক দেওয়া রয়েছে। অ্যাপের লঞ্চ ভিডিও, ব্যাচের অ্যানাউন্সমেন্ট ভিডিও, ব্যাচ সংক্রান্ত প্রশ্নের ভিডিও, ডেমো ক্লাস সব দেওয়া আছে, সবের মধ্যে ভর্তির প্রসেস বলে দেওয়া আছে। কুপন অবভিয়াসলি অ্যাপ্লাই করবি। অনেকে 1799 পারচেজ করছিস কেন ভাই? তোদেরকে যখন দিয়ে দিয়েছি একটা জিনিস, তুই বেশি টাকা কেন দিচ্ছিস? 1799 তোকে একটা কুপন দিয়ে 1499 করে দেওয়া, যদি কেন বেশি টাকা দিচ্ছিস বারবার করে? অনেক ছেলে মেয়ে 1799 ভর্তি হচ্ছে। কেন ভর্তি হচ্ছিস ভাই? কুপনটা অ্যাপ্লাই কর, তোরই 300 টাকা কমবে। আমাকে তুই 79 দিলে তো পয়সা আমার তো বেশি ঢুকছে, কিন্তু যখন দিয়ে রেখে দিয়েছি তোকে, তুই অ্যাপ্লাইটা কর। চলো আজকের মতো এখানে, সবাই খুব ভালো থাকিস, ভালো করে পড়তে থাক। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন একটা কোয়েশ্চেন প্র্যাকটিস ক্লাসে। জয় ধামাকা।